তো আজকে আমরা পড়ব সম্ভাবনা। আমাদের কোর্স প্ল্যানে বীজগাণিতিক সূত্রাবলী ছিল, এটা আমি পরের ক্লাসে পড়বো আর কি। আজকে সম্ভাবনা পড়ি আগে। তো আমরা পরিসংখ্যানটা আগে পড়েছি, এখানে সেটা হচ্ছে পরিসংখ্যান আর সম্ভাবনার একসাথে। তো আমরা পরিসংখ্যান আগে পড়েছি, তো আজকে আমরা পড়বো সম্ভাবনা। তো এই সম্ভাবনার ম্যাথগুলো থেকে পরীক্ষায় বিসিএস, বিশেষ করে বিসিএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। তো সম্ভাবনার যে ম্যাথগুলো আছে এগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। আজকে আমরা এই সবগুলো টাইপ দেখবো। তো সম্ভাবনা ম্যাথগুলো পাওয়ার জন্য আমাদের দুইটা সম্ভাবনার জন্য প্রথমে একটা সূত্র জানবো। সবাই হচ্ছে সূত্রটা একটু লিখে নেবেন কষ্ট করে খাতায়। এখানে একটা সূত্র দেখতে পাচ্ছি, সবাই সূত্রটা একটু লিখবেন। সম্ভাবনার সূত্র হচ্ছে, ধরেন কোন একটা ঘটনা, আমরা সম্ভাবনা মূলত একটা ঘটনা নিয়ে কাজ করব, একটা ঘটনা নিয়ে অ্যানালাইসিস করব। কোন একটা ঘটনার এটা ঘটবে কি না বা এটা ঘটার সম্ভাবনা হচ্ছে ঘটনার অনুকূল যে ফলাফল আছে, মানে ঘটনা ঘটার যে পসিবিলিটি আছে, এই পসিবিলিটির সম্ভাব্য কতগুলো ঘটনা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ আমরা যে ঘটনা নিয়ে কাজ করছি সেটা রাখতে হবে উপরে, সেটার সাপোর্টে কি কি আছে, আর নিচে ভাগ করতে হবে টোটাল কতগুলো ঘটনা ঘটেছে সেটা হচ্ছে নিচে। তো একটা ঘটনা নিয়ে যখন আমরা কথা বলবো তখন দেখতে হবে যে ঘটনার মধ্যে টোটাল ঘটনা চাওয়া হবে, দেখতে হবে তার সাথে বা তার সাপোর্টে কোন কোন ঘটনাগুলো আছে, তার অনুকূলে কি কি আছে সেটা আমরা রাখবো উপরে। এখন এটা বোঝার জন্য আমরা একটা ছোট এক্সাম্পল নেই। ধরেন আমরা একটা যখন কয়েন টস করি, আমরা যখন একটা কয়েন টস করি, তো একটা কয়েন টস করলে দুইটা ঘটনা করতে পারে, একটা হচ্ছে হেড না হলে টেল আসতে পারে। আমরা যেটাকে বলি শাপলা না হলে বানর। স্যার কথা ক্লিয়ার না, কথা কেটে কেটে আসতেছে। এই হেড টেলের বিষয় হচ্ছে যদি কোনো একটা ঘটনা। স্যার আপনার কথা কেটে যাচ্ছে। আচ্ছা, কথা কেটে আগে কিছু যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। তো আমরা যেটা বলছিলাম যে কোন একটা ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে ঘটনার অনুকূলে কি কি ফলাফল আছে সেটা রাখতে হবে উপরে, আর নিচে হচ্ছে ওই ঘটনার সাথে সম্ভাব্য যতগুলো ফলাফল আছে সবগুলোকে নিচে দিয়ে ভাগ করতে হবে। তো আমরা একটা উদাহরণ দিচ্ছিলাম সূত্রটা বোঝানোর জন্য। উদাহরণটা হচ্ছে আমরা বলছিলাম যে কোন একটা কয়েন বা হচ্ছে পয়সা যদি আমরা টস করি, তো পয়সা টস করলে আমরা জানি দুইটা জিনিস আসতে পারে। একটা হচ্ছে হেড অথবা টেল। হেড কি, যেটাকে বলে আমরা শাপলা, আর টেল হচ্ছে কি, যেটা হচ্ছে মানুষ। তো একটা কয়েন যখন আমরা টস করি তখন দুইটা ঘটনা ঘটতে পারে, হয় হেড আসবে না হলে টেল আসবে। এখন আপনাকে যদি বলা হয় যে একটা কয়েন টস করা হলে হেড আসার পসিবিলিটি কত বা হেড আসার সম্ভাবনা কত, এখন আমাদের এখানে ঘটনা মোট কয়টা ঘটনা টোটাল ঘটতে পারে, হয় হেড আসবে না হলে টেল আসবে। টোটাল ঘটনা ঘটতে পারে দুইটা। আপনি একটা কয়েন যখন টস করবেন, এই দুইটা ঘটনার বাইরে আর কোনো ঘটনা ঘটার পসিবিলিটি নাই। তাহলে এই দুইটা ঘটনা হচ্ছে মোট মোট যে ফলাফলটা বা মোট সম্ভাব্য যে ফলাফল নিচে যেটা বললাম আমরা। তাহলে দুইটা ঘটনা, মানে একটা কয়েনকে টস করলে দুইটা ঘটনা ঘটতেছে। তাহলে এই দুইটা ঘটনা হচ্ছে এটাকে আমরা লিখবো এইভাবে যে সম্ভাবনা হচ্ছে নিচে কি আছে, নিচে হচ্ছে যেটা ঘটনাটা ঘটবে তার যতগুলো ঘটনা ঘটবে তার মোট সংখ্যা হচ্ছে নিচে থাকবে, আর উপরে হচ্ছে আমার ঘটনার অনুকূলে। তাহলে একটা কয়েন টস করলে একবার হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তাহলে আপনার প্রশ্নে বলা হয়েছিল হেড আসার পসিবিলিটি কত। তাহলে একটা ঘটনা যখন একটা কয়েন যখন টস করব তখন ওই ঘটনার মধ্যে হেড অর্থাৎ শাপলা একবারই আসতে পারে, একবার টস করলে একবারই আসতে পারে। যেহেতু প্রশ্নে বলা হয়েছে হেড আসার পসিবিলিটি কত, তাহলে হেডের অনুকূলে কি আছে সেটা উপরে রাখতে হবে। তাহলে হেড বা শাপলা আসার পসিবিলিটি কত, 1/2। 1/2 কেন, কারণ টোটাল হচ্ছে ঘটনা করতে পারে দুইটা, আর আমার হচ্ছে হেড আসার পসিবিলিটি হেডের সাথে সম্পর্কিত যে অনুকূল ঘটনা, হেডের অনুকূলে যে ঘটনা আছে সেটা হচ্ছে একটা ঘটনা, তার মানে হচ্ছে হেড আসার পসিবিলিটি হচ্ছে 1/2। যদি বলা হয় টেল আসার পসিবিলিটি কত, তাহলে টোটাল ঘটনা হচ্ছে দুইটা, তাহলে নিচে থাকবে 2, আর উপরে হচ্ছে আমরা আমরা জানি টেল হচ্ছে একবারই আসতে পারে একটা কয়েন টস করলে, তাহলে টেল আসার পসিবিলিটি হচ্ছে 1, মানে 1 আসতে পারে, তাহলে টোটাল হচ্ছে পসিবিলিটি 1/2। এরপর যদি আমি বলি যে একটা অনুষ্ঠানে 2000 মানুষ এসেছে, হ্যাঁ একটা অনুষ্ঠানে 2000 মানুষ এসেছে, আর এই 2000-এর মধ্যে
এই 2000-এর মধ্যে 10 জন হচ্ছে বাচ্চা আছে, শিশু আছে। একটা অনুষ্ঠানে 2000 মানুষ এসেছে, এর মধ্যে 10 জন হচ্ছে শিশু আছে। এখন যদি বলা হয় যে ওই অনুষ্ঠান থেকে যদি একজনকে আপনি পিক করেন, যে কোনো একজনকে যদি ধরেন, তাহলে সেটা শিশু হওয়ার পসিবিলিটি কত, বা সেটা বাচ্চা হওয়ার পসিবিলিটি কত? তাহলে টোটাল মানুষ হচ্ছে 2000 জন। তার মানে আপনি চাইলে 2000 জনকে আলাদা করে পিক করতে পারবেন, ওখান থেকে 2000 জনকে নিতে পারবেন। এখন এখানে শিশু আছে কয়জন? টোটাল আছে শিশু 10 জন। তাহলে আমার প্রশ্নে চাওয়া হচ্ছে শিশু একজনকে পিক করলে শিশু আসার পসিবিলিটি কত। তাহলে তো এই শিশু আসার পসিবিলিটি হচ্ছে, যেহেতু আমাদের শিশু আছে 10 জন আর টোটাল মানুষ হচ্ছে 2000, তাহলে আমার 2000 হচ্ছে মোট সম্ভাব্য ফলাফল, আর শিশুর অনুকূলে আছে 10 জন। তাহলে আমাদের একজন শিশু হওয়ার পসিবিলিটি হচ্ছে উপরে থাকবে 10, নিচে হচ্ছে 2000, তাহলে কাটাকাটি করে আসলে 1/200। তার মানে আপনার 2000 মানুষ থেকে যদি একজনকে আপনি তুলেন, তাহলে সেটা শিশু হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/200। আশা করি সূত্রটা বুঝতে পেরেছেন। এরপর যদি আমি বলি ছক্কার ডাইসের কথা, আমরা যে ছক্কা খেলি, লুডো খেলি, তো লুডোর যে ডাইস আছে, তো লুডোর ডাইসে কি থাকে? 1 থাকে, 2 থাকে, 3 থাকে, 4 থাকে। তো এইভাবে করে হচ্ছে কি থাকে, 6 পর্যন্ত থাকে, তাই তো? লুডোর ডাইসের মধ্যে হচ্ছে 6টা জিনিস থাকে। কি কি থাকে? 1 থেকে শুরু করে 6 পর্যন্ত থাকে। তো এখন যদি বলা হয় যে লুডো ডাইসের কথা, যে লুডো ডাইসের ক্ষেত্রে মোট ঘটনা কয়টা ঘটবে, তাহলে লুডো ডাইসের ক্ষেত্রে মোট ঘটনা হচ্ছে 6টা। একটা হচ্ছে 1 অথবা 2 অথবা 3 অথবা 4 অথবা 5 অথবা 6। এখন আপনার লুডো ডাইসে কিন্তু কোনো 7 উঠবে না, লুডো ডাইসে কিন্তু কখনো 9 উঠবে না। লুডো ডাইসে আপনার সর্বোচ্চ ঘটনা হচ্ছে এই 6টা ঘটনা ঘটতে পারে। তাহলে লুডো ডাইসের কথা বলা হলে সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে এই 6টা হবে, 1 থেকে 6 পর্যন্ত। এখন যদি আমি বলি যে একটা লুডো ডাইস, যখন আপনি লুডো ডাইস যখন ছুঁড়ে মারবেন, বা হচ্ছে আপনি যখন একটা লুডো ডাইস ছুঁড়ে মারার পরে যদি বলা হয় যে 1 আসার পসিবিলিটি কত, বা 2 আসার পসিবিলিটি কত, বা 3 আসার পসিবিলিটি কত, তাহলে 1 এখানে তো একটাই আছে, তাহলে আমাদের টোটাল ঘটনা হচ্ছে 6টা। যদি বলা হয় 1 আসার পসিবিলিটি কত, তাহলে টোটাল ঘটনা হচ্ছে 6টা। তাহলে 1 আসার পসিবিলিটি হচ্ছে উপরে একটাই 1 আছে, তাহলে 1/6। যদি বলা হয় একটা লুডো যখন আপনি ছুঁড়ে মারবেন, মানে একটা ডাইস যখন ছুঁড়ে মারবেন, তখন আপনার জোর সংখ্যা আসার পসিবিলিটি কত, যদি বলা হয় জোর সংখ্যা আসার পসিবিলিটি কত, জোর, তাহলে আমরা জানি হচ্ছে লুডোর ক্ষেত্রে টোটাল ঘটনা হচ্ছে 6টা। তাহলে 1 2 3 4 5 6 আমরা লিখলাম, টোটাল ঘটনা হচ্ছে 6টা নিচে। আর উপরে বলেছে কি, প্রশ্নে বলেছে জোর সংখ্যা আসার পসিবিলিটি কত। এখন জোর সংখ্যা কোনগুলো আছে? 2 আছে, 4 আছে, 6 আছে, তাহলে জোর সংখ্যা আছে 3টা। তাহলে জোরের অনুকূলের যে সংখ্যা সেটা হচ্ছে 3টা আছে টোটাল। জোরের অনুকূলের সংখ্যা হচ্ছে 3টা। আমরা বলতে পারি যে আমাদের ঘটনার অনুকূলের যে ফলাফল সেটা হচ্ছে 3টা, আর টোটাল যে সম্ভাব্য ফলাফল সেটা হচ্ছে 6টা। তাহলে আমরা যদি বলি 3/6 হচ্ছে আমাদের অ্যান্সার, সেটা হচ্ছে জোর সংখ্যা আসার পসিবিলিটি। তাহলে 3/6 এটা কাটাকাটি করলে কত আসে? 1/2 আসে। স্যার এখানে নিরপেক্ষ ছক্কাটা মানে এই জিনিসটা কি বোঝাচ্ছে? আচ্ছা, নিরপেক্ষ ছক্কা আচ্ছা, নিক্ষেপে নিরপেক্ষ ছক্কা মানে হচ্ছে যখন আপনি একটা ছক্কা নিক্ষেপ করবেন, এটা র্যান্ডম। আমরা যখন বলি যে র্যান্ডমলি আমি একটা ছক্কা হচ্ছে ছুড়ে মারলাম, র্যান্ডমলি মানে আপনার কোনো প্রভাব নাই, ঠিক আছে? মানে এখানে 1 উঠবে না 2 উঠবে, এটা আপনার কোনো হাত নাই। এখানে আপনি ছুড়ে মারলেন, র্যান্ডমলি যা উঠে তা, এই র্যান্ডম বিষয়টা হচ্ছে নিরপেক্ষ। মানে এটা আমরা কোনো ধরনের প্রভাব ছাড়া যেটা করি, যে ঘটনাটা ঘটে কোনো ধরনের প্রভাব ছাড়া, ঠিক আছে? মানে আপনার এই কোন ধরনের ফলাফল, আপনার কোনো হাত নাই, এটা যা উঠবে তাই। না, মানে ক্রিকেটে ছক্কা মানে 6 বোঝায় না, এরকম নাকি? তো আমি বলেছিলাম আমাদের 2টা জিনিস আমরা জানবো, একটা হচ্ছে সূত্র, তার সূত্রটা আমরা বুঝতে পারলাম আশা করি। এখন আমরা দ্বিতীয় যে জিনিসটা জানবো সেটা হচ্ছে একটা ঘটনা ঘটার যে সম্ভাবনা। একটা ঘটনা ঘটার সম্ভাবনা সবসময় 0 আর 1 এর মধ্যে থাকবে, অর্থাৎ হয় 0 হবে, না হলে 1 হবে, বা তার মাঝামাঝি থাকবে, এর বেশি হবে না কখনোই। একটা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, বা 0 1 সহ। তো আমরা বলতে পারি কোন একটা ঘটনা ঘটার যে প্রবাবিলিটি বা সম্ভাবনা, কোন একটা ঘটনা ঘটার যে প্রবাবিলিটি সেটা হবে 0 আর 1 এর মধ্যে। 0 থাকবে, 1ও থাকবে, অর্থাৎ 0 থাকবে, 1ও থাকবে, এবং হচ্ছে এর মাঝামাঝি যে মানগুলো আছে সেগুলা। তো আমি বলতেছি এ হচ্ছে একটা ঘটনা, তা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, পি অফ এ। পি অফ এ মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ। তো কোন একটা ঘটনা এ, সেটা ঘটনা ঘটার যে সম্ভাবনা সেটা হচ্ছে সবসময় 0 আর 1 এর মধ্যে থাকবে, এবং হচ্ছে 0 0 হতে পারে, 1 হতে পারে। যদি কোনো একটা ঘটনা নিশ্চিত ঘটে, মানে আপনি জানেন যে শিওর ঘটবে, তখন এটাকে আমরা ধরি 1। আর যদি কোনো একটা ঘটনা আপনি জানেন যে এটা কখনই ঘটবে না, তাহলে সেটা হচ্ছে 0। আর বাকি সবগুলো হচ্ছে যেগুলো আমরা জানি না, সেটা হচ্ছে 0 আর 1 এর মাঝামাঝি। কি বললাম? কোন একটা ঘটনা ঘটার সম্ভাবনা হচ্ছে সবসময় 0 আর 1 এর মধ্যে থাকবে,
যদি ঘটনাটা নিশ্চিত ঘটে তাহলে 1, আর যদি ঘটনাটা নিশ্চিত ঘটবে না আপনি জানেন তাহলে সেটা হচ্ছে 0। আমি যদি বলি কালকে সকালে সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা কত, কালকে সকালে সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা কত, তাহলে সূর্য কখনোই পশ্চিম দিকে উঠবে না। যেহেতু সূর্য কখনো পশ্চিম দিকে উঠবে না তাহলে আপনি বলবেন যে সূর্য পশ্চিম দিকে ওঠার সম্ভাবনা হচ্ছে 0। আর যদি বলা হয় যে কালকে সকালে সূর্য পূর্ব দিকে ওঠার সম্ভাবনা কত, তাহলে পূর্ব দিকে ওঠার সম্ভাবনা হচ্ছে 1, কারণ আমরা জানি সূর্য সবসময় পূর্ব দিকে উঠে এবং পূর্ব দিকে উঠবে। যেহেতু এটা চিরন্তন সত্য এবং পূর্ব দিকে উঠবে তার মানে হচ্ছে এটার সম্ভাবনা হচ্ছে 1। আর এর বাইরে অন্যান্য যে ঘটনাগুলো যেটা হচ্ছে আমরা পুরোপুরি নিশ্চিত না সেগুলো হচ্ছে 0 আর 1 এর মাঝামাঝি হয়ে থাকে। তাহলে আমরা এই দুটো জিনিস জানলাম। এই দুটো জিনিস জানার পরে এখন আমরা ম্যাথ করব কিছু। তো ম্যাথ গুলো আমরা কি কি ধরনের ম্যাথ করবো জাস্ট আপনারা একটা লিস্ট করে নিতে পারেন কি কি ধরনের ম্যাথ আসে এখান থেকে। এখানে যে ম্যাথ গুলো আসে একটা হচ্ছে আপনার ছক্কা থেকে আসে, মানে যেটা বলছি আমরা ডাইস, ছক্কা থেকে আসতে পারে প্রশ্ন, ছক্কা থেকে আসতে পারে, কয়েন থেকে আসতে পারে, ছক্কা থেকে আসতে পারে, কয়েন বা পয়সা থেকে আসতে পারে। এরপর হচ্ছে আপনার মাসের হিসাব থেকে আসতে পারে, মানে কোন একটা মাস 30 দিন, 31 দিন, 28 দিন, 29 দিন, সেরকম একটা মাসের যে কোনো একটা দিন আপনাকে বলতে পারে, মাস থেকে আসতে পারে। তারপর আপনার হচ্ছে ইংরেজি বর্ণমালা, বাংলা বর্ণমালা, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। ইংরেজি বর্ণমালা, বাংলা বর্ণমালা এখান থেকে প্রশ্ন আসতে পারে। যদিও বাংলা বর্ণমালা প্রশ্ন আসে নাই, ইংলিশ বর্ণমালা থেকে প্রশ্ন এসেছে, তাহলে বাংলা বর্ণমালা, ইংলিশ বর্ণমালা থেকে প্রশ্ন আসতে পারে। এরপর আপনার হচ্ছে সংখ্যা থেকে প্রশ্ন আসতে পারে। আমরা বাস্তব সংখ্যার যে বেসিক গুলো পড়েছিলাম, তো বাস্তব সংখ্যার বেসিক সবগুলো এখানে কাজে লাগবে। তো বাস্তব সংখ্যার বেসিক থেকে প্রশ্ন আসতে পারে, সংখ্যার বেসিক থেকে প্রশ্ন আসতে পারে, তার মানে সংখ্যা আসতে পারে। এরপর হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে হচ্ছে দূরত্ব থেকে। ধরেন আপনার দূরত্ব বলতে দুইটা স্থানের দূরত্ব বললো, ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে খুলনা, এরকম যাওয়ার পথে বাসে যাবে না ট্রেনে যাবে, এরকম দূরত্ব বিষয়ক বা দুইটা স্থানের দূরত্ব বিষয়ক প্রশ্ন আসতে পারে। এরপর হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে হচ্ছে লাল নীল বল, মানে বিভিন্ন কালারের বল থাকবে, সেখান থেকে আপনাকে একটা পিক করতে হবে। তো লাল নীল বল থেকে প্রশ্ন আসতে পারে। তারপর হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে হচ্ছে তাস থেকে, কার্ড বা তাস, তাসটা খুবই গুরুত্বপূর্ণ, তাস থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে তাস থেকে প্রশ্ন আসতে পারে, তাস থেকে মূলত বেশি প্রশ্ন আসে। তো তাস, তারপর হচ্ছে সংখ্যা, আর হচ্ছে লাল নীল বল, এইটা থেকে প্রশ্ন খুব বেশি আসে। তাস, লাল নীল বল আর হচ্ছে সংখ্যা, এখান থেকে বেশি প্রশ্ন আসে। তো আমরা হচ্ছে এই ম্যাথ গুলো দেখবো। ফার্স্টে আমরা হচ্ছে যেটা বলছিলাম যে কয়েন নিয়ে যদি প্রশ্ন আসে, তো কয়েন নিয়ে প্রশ্ন আসলে একেবারে সিম্পল প্রশ্ন। যদি বলা হয় যে একটা কয়েন নিক্ষেপ করলে হেড আসার পসিবিলিটি কত বা টেল আসার পসিবিলিটি কত, যদি বলা হয় হেড আসার পসিবিলিটি, তাহলে হেড আসার পসিবিলিটি, হেড তো একটাই, তাহলে 1/2, কারণ 2 হচ্ছে টোটাল ঘটনা। যদি বলে একটা কয়েন নিক্ষেপ করলে টেল আসার পসিবিলিটি কত, তাহলে 1/2, কারণ টোটাল ঘটনা এখানে দুইটা আর টেল আছে একটা, তাহলে 1/2। এখন এই প্রশ্নটা কিভাবে আসতে পারে অন্যভাবে, যদি আপনাকে বলে হেড বা টেল, ভালো করে খেয়াল করবেন, একটু ভালো করে খেয়াল করেন। বললো একটা কয়েন নিক্ষেপ করলে হেড অথবা টেল আসার পসিবিলিটি কত। তো আমরা আমাদের ম্যাথ গুলোতে ম্যাক্সিমাম জায়গাতে এই অথবা জিনিসটা পাবো। এই অথবা বিষয়টা আমরা একটু বুঝে রাখি। আপনাকে বললো যে একটা কয়েন যদি আপনি নিক্ষেপ করেন, হেড অথবা টেল আসার পসিবিলিটি কত। এখন অথবা মানেটা কি আমরা একটু বুঝি ভালো করে। অথবা মানে হচ্ছে দুইটার যে কোনো একটা হলেই হবে, হেড হলে হবে, টেল হলে হবে, এরকম কোনো বাইন্ডিংস নাই যে হেডে হতে হবে বা টেলে হতে হবে। যখন অথবা বলে তার মানে কি দুইটা জিনিসের দুইটাই আমরা নিব, কারণ হচ্ছে অথবা মানে হেড হলেও হবে বা টেল হলেও হবে, তার মানে কি হেড আসলে হচ্ছে আবার টেল হলে হচ্ছে, তাহলে আমরা হেড টেল দুইটাকে ধরবো। আর যখন কোনো কিছুতে এবং বলে, এবং বলা মানে হচ্ছে দুইটার মধ্যে এটা থাকতে হবে, দুইটার মধ্যে এটা থাকতে হবে। যেমন ধরেন আমি বললাম, ভালো করে খেয়াল করেন, এটা একটু বোঝার বিষয়, ম্যাথ করার সময় এগুলো আমাদের কাজে লাগবে। আমি বললাম যে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, ভালো করে খেয়াল করেন, প্রশ্ন হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এর মধ্যে যদি আমি বলি যে কোনো একটা সংখ্যা নিলে সেটা জোড় হওয়ার পসিবিলিটি কত। 1 থেকে 10 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সেখান থেকে একটা সংখ্যা নিলে সেটা জোড় হওয়ার সম্ভাবনা কত, মানে ইভেন নাম্বার, জোড় হওয়ার সম্ভাবনা। তাহলে আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো যেগুলো আছে সেখানে জোড় সংখ্যা কয়টা, 5টা। কি কি? 2, 4, 6, 8, 10। 1 থেকে 10 পর্যন্ত জোড় সংখ্যা আছে 5টা। এখন যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা নিলে সেটা জোড় হওয়ার সম্ভাবনা কত, তাহলে জোড় হবে কিভাবে, জোড় হচ্ছে এখানে টোটাল সংখ্যা হচ্ছে 10টা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা হচ্ছে 10টা। এখন জোড়ের কথা বলেছে, তার মানে জোড় হচ্ছে এখানে হচ্ছে 5টা, তাহলে জোড় হওয়ার সম্ভাবনা হচ্ছে 5/10, 5/10। এখন যদি বলা হয় যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো বিজোড় হওয়ার সম্ভাবনা, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটা সংখ্যা নিলে তা বিজোড় হওয়ার সম্ভাবনা, তো টোটাল সংখ্যা হচ্ছে 10টা,
বিজোড় সংখ্যা কয়টা আছে? বিজোড় সংখ্যা একই রকম 5টা আছে। তাহলে আমরা যদি বলি বিজোড় সংখ্যা বিজোড় হওয়ার সম্ভাবনা, তার মানে বিজোড় হচ্ছে 5টা আর টোটাল সংখ্যা হচ্ছে 10টা, তাহলে বিজোড় হওয়ার পসিবিলিটি হচ্ছে, একটা সংখ্যা নিলে বিজোড় হওয়ার পসিবিলিটি হচ্ছে 5/10 হয়ে গেল। এখন যদি প্রশ্ন আমি ঘুরায় বলি যে 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা নিলে সেটা জোড় বা বিজোড় হওয়ার পসিবিলিটি কত? 1 থেকে 10 পর্যন্ত যদি একটা সংখ্যা আমি নেই, সেটা জোড় বা বিজোড়, মানে জোড় হলেও চলবে বিজোড় হলেও চলবে, সেটা হওয়ার পসিবিলিটি কত? দেখেন, বা বললে আমরা যোগ করব, কেন যোগ করব? দেখেন, যোগ করব আমরা এই জন্য যে দুইটার পসিবিলিটিকে আমরা নিচ্ছি, মানে আপনার জোড় হলেও চলবে বিজোড় হলেও চলবে। তো আমি যদি দুইটা ঘটনা নেই তাহলে জোড় বিজোড় দুইটাই চলে আসবে, আর যদি আমি দুইটা ঘটনা না নেই তাহলে জোড় বিজোড় আসবে না। আমি যেটা বলছিলাম একটু আগে, যেটা আমি শুরু করেছিলাম, যে একটা কয়েন যখন আপনি টস করবেন, হেড অথবা টেল আসার পসিবিলিটি কত? হেড অথবা টেল। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি যখন একটা যখন আপনি কয়েন টস করবেন, তখন হেড বা টেল দুইটার যে কোনো একটা আসবে আসবে, হয় হেড আসবে না হলে টেল আসবে। তার মানে আপনি শিওর, এটা আপনি শিওরে বলতে পারেন যে একটা কয়েন যখন টস করা হবে তখন হেড উঠবে উঠবে অথবা টেল উঠবে উঠবে, মানে যে দুইটার যে কোনো একটা অবশ্যই থাকবে। এখন প্রশ্ন বলে যে হেড অথবা টেল আসার পসিবিলিটি কত? তার মানে আমি হেডও নিব টেলও নিব, কারণ দুইটার যে কোনো একটা আসলে যেতে চলবে, আমাকে হেডও নিতে হবে টেলও নিতে হবে। তাহলে একটা কয়েনকে যদি আমি টস করি, তাহলে হেড বা টেল আসার পসিবিলিটি কি হবে? টোটাল ঘটনা হচ্ছে দুইটা, তাহলে হেড কয়টা? হেড হচ্ছে একটা, টেল কয়টা? একটা। তাহলে আমরা বলতে পারি যে টোটাল যে পসিবিলিটি সেটা হচ্ছে 2/2, মানে হচ্ছে 1। আপনি এভাবে বের করতে পারতেন, আবার দুইটাকে আপনি আলাদা করে ঘটনা বের করে যোগ করতে পারতেন। আপনি বলতে পারতেন যে হেড আসার পসিবিলিটি হচ্ছে 1/2, আবার টেল আসার পসিবিলিটি হচ্ছে 1/2। দুইটাকে আপনি যোগ করে বের করতে পারেন, হাফ আর হাফ যোগ করলে 1 হয়। তার মানে একটা কয়েন যখন টস করা হবে তখন হেড বা টেল আসার পসিবিলিটি হচ্ছে 1। এখন আমি যে সংখ্যা নিয়ে কথা বলছিলাম, যে 1 থেকে 10 পর্যন্ত যে 10টা সংখ্যা আছে, যদি বলা হয় জোড় অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা, তাহলে জোড় অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা কি হবে? জোড় হবে 5/10 আর বিজোড় হচ্ছে 5/10, টোটাল হচ্ছে 10/10 সমান হচ্ছে 1। মানে আপনি যদি 1 থেকে 10 পর্যন্ত একটা সংখ্যা পিক করেন, তাহলে সেটা অবশ্যই জোড় অথবা বিজোড়, যে কোনো একটা তো অবশ্যই হবে। জোড় যেহেতু বলেছে জোড় অথবা বিজোড় হওয়ার সম্ভাবনা, তার মানে নিশ্চিত, আপনি নিশ্চিত থাকতে পারেন যে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিলে সেখানে একটা জোড় বা অথবা একটা বিজোড় উঠবে উঠবে, যে কোনো একটা জোড় অথবা বিজোড় হবে যেটা আপনি তুলবেন। তাহলে আপনার এরকম যদি অথবা থাকে, তখন আপনার কি করতে হবে? যোগ করতে হবে। কেন? যেন দুইটা ঘটনায় চলে আসে। ঠিক আছে, দুইটা ঘটনায় যেন চলে আসে। এখন আমরা যদি আরেকটা উদাহরণ নেই, এটা বোঝার জন্য আরেকটা উদাহরণ যদি আমরা নেই, যেমন ধরেন আমি বললাম, আচ্ছা উদাহরণ এরকম ম্যাথে আছে, আমরা এরকম ম্যাথে দেখি। তো তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা কয়েন নিয়ে 3 ধরনের ম্যাথ পেলাম। একটা হচ্ছে হেড আসার পসিবিলিটি কত, টেল আসার পসিবিলিটি কত, হেড অথবা টেল আসার পসিবিলিটি কত। তো এই তিনটার বাইরে আমাদের কয়েন নিয়ে আরো কিছু প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে স্যাম্পল স্পেস দিয়ে। স্যাম্পল স্পেস একটু ভালো করে বুঝেন, স্যাম্পল স্পেসটা কি? স্যাম্পল স্পেস হচ্ছে একটা ঘটনার যতগুলো ফলাফল আছে এই সবগুলো, মানে স্যাম্পল স্পেস হচ্ছে একটা ঘটনার যতগুলো ফলাফল ঘটে সেগুলো হচ্ছে স্যাম্পল স্পেস। এখন এই কয়েন নিয়ে আমরা তো মাত্র একবার টস করলাম, যদি কয়েনটাকে আমি দুইবার টস করতাম, কয়েনটাকে যদি আমি দুইবার টস করতাম তাহলে কি হতো? বা আমি যদি 3বার টস করতাম তাহলে কি হতো? আমরা তো মাত্র কি করলাম? একবার টস করলাম, ঠিক আছে, বা একটা আমি কয়েনকে টস করলাম। আমরা আগে ওইগুলো দেখে আসি। দেখেন আমাদের এখানে 5 নাম্বার প্রশ্নে বলা হচ্ছে, এখানে আমরা হচ্ছে একটা কয়েনকে দুইবার টস করব। বলা হচ্ছে দুইটা নিরপেক্ষ মুদ্রা, মানে দুইটা আলাদা আলাদা মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো। একসাথে একবার নিক্ষেপ করা হলো, মানে আপনি দুইটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, আপনি হচ্ছে আপনার এক হাতে একটা মুদ্রা টস করলেন, অন্য হাতে আরেকটা মুদ্রা টস করলেন। এখন আমরা দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করবো কিভাবে? এখন বলছে যে নমুনা ক্ষেত্রটা তৈরি করতে হবে। নমুনা ক্ষেত্রটা কি? সেটা হচ্ছে এই দুইটা কয়েনকে আমরা এখন কানেক্ট করব। কিভাবে করব? দেখতে হবে যে প্রথমটার ক্ষেত্রে কি কি ঘটনা ঘটছে, দেখতে হবে দ্বিতীয়টার ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, মানে দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। কিরকম সম্পর্ক? প্রথমটার ক্ষেত্রে যখন হেড আসছে তখন দ্বিতীয়টার ক্ষেত্রে কি আসছে দেখতে হবে, প্রথমটার ক্ষেত্রে যখন টেল আসছে তখন দ্বিতীয়টার ক্ষেত্রে কি আসছে দেখতে হবে। এরকম করে দুইটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে হবে। যতগুলো ফলাফল আসবে এই সবগুলো ফলাফলকে বলা হয় নমুনা বিন্দু বা নমুনা ক্ষেত্র। যতগুলো ফলাফল আসবে সবগুলোকে বলা হয়, এক একটাকে বলা হয় নমুনা বিন্দু। তাহলে এই সবগুলো নমুনা বিন্দু যখন আপনি একসাথে সাজাবেন তাহলে সেটাকে বলা হবে নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। তার মানে একটা ঘটনা ঘটলে যতগুলো ঘটনা
ঘটনা আছে, এই প্রত্যেকটা ঘটনা হচ্ছে এক একটা নমুনা বিন্দু, আর সবগুলো নমুনা বিন্দু যখন আপনি একসাথে সাজাবেন তখন সেটাকে বলা হবে নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস। এখন দুইটা নিরপেক্ষ মুদ্রা একসাথে যখন আপনি টস করলেন তখন কি কি ঘটবে দেখেন। দুইটা নিরপেক্ষ মুদ্রা, দুইটাই আলাদা, দুইটা হচ্ছে কোনটার সাথে কোনটা প্রভাব না, এবং দুইটা আমরা র্যান্ডমলি হচ্ছে কি করব, নিক্ষেপ করব, আমরা কোনো প্রভাব ফেলবো না। যদি দুইটা মুদ্রা আমরা টস করি দেখেন কি ঘটনা ঘটবে। আপনি এভাবে চিন্তা করেন, আপনি যখন একটা কয়েন ফার্স্টে টস করবেন তখন কি ঘটনা ঘটতে পারে। একটা কয়েন টস করলে আপনি দুইটা জিনিস পেতে পারেন, একটা হচ্ছে হেড, একটা হচ্ছে টেল, মানে এইচ পাবেন অথবা টি পাবেন। আপনি একটা কয়েন টস করলে হয় শাপলা পাবেন না হলে মানুষ পাবেন, এর বাইরে তো কিছু না। যখন আপনি একটা কয়েনকে ফার্স্টে টস করলেন, তো একটা কয়েনকে টস করলে আপনি হেড অথবা টেল এই দুইটা যে কোনো একটা পাবেন। তাহলে আমরা ফার্স্টে একটা কয়েনকে টস করলাম, হেড অথবা টেল পেলাম। এখন বলেছে দুইটা নিরপেক্ষ মুদ্রা, তাহলে দুইটা মুদ্রা, তাহলে আমার হচ্ছে এখন প্রথমটার সাথে দ্বিতীয়টার সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে দেখেন সম্পর্ক তৈরি করব। প্রথম মুদ্রার ক্ষেত্রে আমার দুইটা ঘটনা ঘটলো, একটা হচ্ছে হেড অথবা টেল। আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে আপনার কাছে, ধরেন আপনার কাছে একটা মুদ্রা আছে, আমার কাছে একটা মুদ্রা আছে, তাহলে এই এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে আমার কাছে যে মুদ্রাটা। আমার কাছে যখন হেড আসলো, আমার কাছে যখন হেড আসলো তখন আপনার কাছে কি আসতে পারে। আমার কাছে যখন হেড আসলো তখন আপনার কাছে হেড অথবা টেল যে কোনো একটা আসতে পারে। আমার কাছে যখন হেড আসলো তখন আপনার কাছে হেড অথবা টেলের যে কোনো একটা আসতে পারে। তাহলে আপনি বলতে পারেন যে আপনার যখন হেড আসছে তখন আমার আসছে হচ্ছে হেড অথবা টেলের যে কোনো একটা। তাহলে কিন্তু আমাদের তো পসিবিলিটি, যেহেতু আমরা পসিবিলিটি বের করতেছি, আমাদের সব ধরনের পসিবিলিটি নিতে হবে, আমাদের সবগুলো পসিবিলিটি কনসিডারেশন রাখতে হবে। আমি এভাবে চিন্তা করলাম যে আমার কাছে যদি হেড আসে, আমি জানি না কোনটা আসবে, আমি সবগুলো ঘটনা আমি সাজাবো সুন্দর করে। আমি বললাম যদি আমার কাছে হেড আসে, আপনার কাছে হেড অথবা টেলের যে কোনো একটা আসতে পারে, আমি দুইটাই নিয়ে রাখলাম। এরপরে আপনি বললেন যে যদি আপনার কাছে টেল আসে তাহলে কি হবে। এখন আমি বললাম যে যদি আমার কাছে হেড না এসে টেল আসে, তাহলে আমার কাছে টেল যদি আসে তখন আপনার কাছেও হেড অথবা টেলের যে কোনো একটা আসতে পারে। আপনার কাছে কি আসতে পারে, হেড অথবা টেলের যে কোনো একটা আসতে পারে। তো আমি আপনার কাছে হেড অথবা টেলের যে কোনো একটা লিখলাম। তাহলে দেখেন আমাদের কি কি ঘটনা ঘটতে পারে। যদি আমার কাছে হেড আসে, যদি আমার কাছে হেড আসে তখন আপনার কাছে হেড অথবা টেলের যে কোনো একটা আসতে পারে। যদি আমার কাছে হেড না আসে তখন টেল আসবে। আমার কাছে টেল আসলে তখন হেড অথবা টেল যে কোনো একটা আপনার কাছে আসতে পারে। তাহলে টোটাল ঘটনাগুলো কিরকম ঘটতেছে। ঘটনাগুলো এরকম ঘটতেছে যে আপনার কাছে যদি এইচ আসে, মানে আমার কাছে যদি এইচ আসে আপনার কাছে এইচ আসতে পারে একটা ঘটনা। আবার আমার কাছে যদি এইচ আসে আপনার কাছে টিও আসতে পারে। অথবা আমার কাছে যদি টি আসে আপনার কাছে এইচ আসতে পারে। অথবা আমার কাছে যদি টি আসে আপনার কাছে টি আসতে পারে। এই দেখেন, এর বাইরে আপনি কোনোভাবে চিন্তা করতে পারবেন না। তো আমরা যদি বলি যে এখানে নমুনা বিন্দু বিন্দু কয়টা, নমুনা বিন্দু হচ্ছে এই চারটা। আর যদি বলেন নমুনা ক্ষেত্র কি, নমুনা ক্ষেত্রকে আমরা হচ্ছে কি করি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। নমুনা ক্ষেত্রকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, রিটেনে এগুলো কাজে লাগতে পারে। মানে এটাকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। আমরা যে কাজটা করলাম সেটাকে বলা হয় প্রবাবিলিটি ট্রি। তো আমরা প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে আর কি এটা বের করলাম। তো এই রিটেনে হচ্ছে প্রবাবিলিটি ট্রিটা কাজে লাগে। তো এই জন্য এটা দেখিয়ে দিলাম একটু। তো প্রবাবিলিটি ট্রি হচ্ছে এরকম, যদি বলা হয় যে দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করেন, অথবা যদি এরকম বলা হয় যে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করেন, দুইটা কিন্তু সেম ঘটনাই। যদি বলা হয় যে একটা মুদ্রা আপনি দুইবার নিক্ষেপ করবেন, তার মানে প্রথমবার নিক্ষেপ করলে এরকম আসবে এইচটি, আর দ্বিতীয়বার করার সময় এই ঘটনাগুলো ঘটবে। আর যদি বলা হয় যে দুই নিক্ষেপ করেন তাও সেম ঘটনা, তাহলে একটা মুদ্রা দুইবার নিক্ষেপ করা যে কথা, আর দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করা সেম কথা। আবার একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা যে কথা, একটা মুদ্রা তিনবার নিক্ষেপ করা যে কথা, তিনটা মুদ্রা আলাদা করে নিক্ষেপ করা একই কথা। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল কি দেখেন, আমাদের প্রশ্ন বলা হয়েছিল নমুনা ক্ষেত্র তৈরি করতে। তাহলে আমরা নমুনা ক্ষেত্র তৈরি করে ফেললাম। কি কি, এইচ এইচ, এইচ টি, টি এইচ, টি টি। এখন এই নমুনা ক্ষেত্র থেকে আপনাকে প্রশ্ন করবে। দেখেন আমাদের এখানে শীটের যে 5 নম্বর প্রশ্নটা যেটা আমরা সলভ করছি, সেখানে শীটের মধ্যে 5 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন আমাদের চাওয়া হচ্ছে যে দুইটি নিরপেক্ষ মুদ্রা একসাথে একবার নিক্ষেপ করা হলো, নমুনা ক্ষেত্রটি তৈরি করতে হবে। আমরা এটা তৈরি করলাম। এখন বলা হচ্ছে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা কত। প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি। দেখেন প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা কিন্তু একটাই দেখতে পাচ্ছি, যে আমরা প্রথম মুদ্রায় এইচ এসেছে এবং দ্বিতীয় মুদ্রায় টি এসেছে, এরকম জিনিস একবারই হয়েছে। তাহলে আমাদের এখানে প্রবাবিলিটি কত হবে। টোটাল আমাদের এখানে ঘটনা কয়টা, টোটাল ঘটনা হচ্ছে 4টা। তাহলে আমরা কি করি, নিচে লিখে হচ্ছে টোটাল যে কয়টা ঘটনা আছে, আর উপরে হচ্ছে আমাদের ঘটনার অনুকূলে কয়টা ফলাফল আছে। তাহলে আমাদের এখানে প্রশ্নে বলা হচ্ছে যে প্রথমে এইচ পরে টি, তাহলে প্রথমে এইচ পরে টি এখানে একবারই আছে, তাহলে প্রথমে এইচ পরে টি আসার পসিবিলিটি হচ্ছে
1/4। আবার যদি বলা হয় তো এরকম করে যে দুইবারই h আসার পসিবিলিটি, দুইবারই h আসার পসিবিলিটিও 1/4, কারণ এখানে দুইবার h একটা বারই আসে। বা যদি বলতো দুইবারই t আসার পসিবিলিটি, সেটাও একবারই আসে। তারপর যদি বলতো একবার h একবার t, কি বললো, একবার h একবার t, মানে এটা কিন্তু বলা নাই যে প্রথমবার দ্বিতীয়বার, এরকম বলা নাই যে একটা h একটা t আসার পসিবিলিটি কত, একটা h একটা t, তাহলে একটা h একটা t এরকম করে দুইবার আসে। যদি বলা না থাকে যে প্রথমবার দ্বিতীয়বার, এরকম যদি বলা না থাকে, যদি বলা থাকে একটা h একটা t আসার পসিবিলিটি কত, তাহলে একটা h একটা t আসে দুইবার, টোটাল ঘটনা হচ্ছে 4টা, তাহলে 2/4 অর্থাৎ হাফ। 2/4 যদি কাটাকাটি করি তাহলে প্রবাবিলিটি হচ্ছে হাফ আসে। তাহলে প্রবাবিলিটি থেকে এভাবে প্রশ্ন আসতে পারে, যদি আপনার প্রবাবিলিটিটা তিনবার বলতো, কয়েনটা যদি আপনি তিনবার টস করতেন, তাহলে তিনবার টস করলে এখানে আবার এইচটি আপনি এখানে লিখতেন যে তৃতীয় যে কয়েন আছে সেটার ক্ষেত্রে আবার এইচটি হবে, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম করে এইচটি হবে, অর্থাৎ টোটাল হচ্ছে ঘটনা ঘটবে হচ্ছে 8টা ঘটনা। এখানে আবার এইচটি আসবে, এখানেও এইচটি আসবে, এখানেও এইচটি আসবে, প্রত্যেকটার ক্ষেত্রে কি হবে, এক একটা করে এইচটি আসবে। আবার এই টি এর ক্ষেত্রে কি আসবে, একটা এইচ একটা টি আসবে। তখন ঘটনা ঘটবে হচ্ছে টোটাল 8টা ঘটনা, টোটাল ঘটনা ঘটবে হচ্ছে 8টা। তো এটা আমরা বের করতে পারি একটা সহজ সূত্র যে টোটাল ঘটনা কয়টা ঘটবে। তো এখানে আমাদের একটা কয়েন টস করলে আমাদের ঘটনা করতে পারে এইচ আর টি, এইচ আর টি এই ঘটনা করতে পারে, মানে দুইটা ঘটনা করতে পারে। তাহলে আমি যদি হচ্ছে লিখি এভাবে 2n, 2 হচ্ছে আমার এইচ আর টি, মানে দুইটা ঘটনা। আর হচ্ছে আমরা কয়বার টস করলাম, তিনবার, যদি তিনবার টস করি তাহলে টোটাল ঘটনা আসবে 8টা। আবার এই এইচটি মানে এই কয়েনটাকে, একটা কয়েনকে টস করলে আসে এইচটি, দুইটা জিনিস আসে, এই দুইটা জিনিসকে যদি আমরা, এই কয়েনটাকে যদি আমরা দুইবার টস করি তাহলে ঘটনা করবে 4টা, যেটা আমরা একটু আগে দেখলাম 4টা। কয়েনটাকে যদি আমি 4বার টস করি, একটা কয়েনকে যদি আমি 4বার টস করি বা হচ্ছে পরপর যদি 4টা কয়েনকে টস করি তাহলে ঘটনা করবে হচ্ছে টোটাল 2^4 16টা। ঠিক আছে, টোটাল ঘটনা ঘটবে হচ্ছে 16টা। আবার ধরেন যদি বলা হয়তো যে এখানে কয়েন না বলে যদি বলতে হচ্ছে ছক্কা, তো ছক্কাতে একটা ছক্কা যদি আপনি নিক্ষেপ করেন তাহলে ঘটনা ঘটবে টোটাল 6টা। একটা ছক্কা নিক্ষেপ করলে টোটাল ঘটনা ঘটে কয়টা, 6টা ঘটনা ঘটে। এখন যদি বলা হয় একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে কতগুলো ঘটনা ঘটবে, তাহলে একটা ছক্কা দুইবার নিক্ষেপ করলে উপরে কতবার নিক্ষেপ হচ্ছে উপরে থাকে, তার ঘটনা ঘটবে টোটাল 36টা ঘটনা। যদি বলে একটা ছক্কা তিনবার নিক্ষেপ করলে, তাহলে একটা ছক্কা 6, একটা ছক্কা ঘটনা হচ্ছে 6টা ঘটে, 6 তিনবার হলে পাওয়ার 3 হবে। বা যদি বলে পর পর 3টি ছক্কা নিক্ষেপ করলে তাও কি হবে, 6^3 হবে। এটা একটা ফর্মুলা। তো আপনার এটা হচ্ছে একটা সমাবেশের ফর্মুলা, যেটা সমাবেশের কাজে লাগে। তো আপনারা হচ্ছে ওই ফর্মুলা হিসেবে ধরতে পারেন, আবার চাইলে প্রবাবিলিটির একটা ফর্মুলা হিসেবে ধরতে পারেন। এটা দিয়ে আপনি মোট কয়টা ঘটনা সেটা আপনি এখান থেকে বের করতে পারবেন। তাহলে আমরা কয়েন দেখলাম, এই কয়েনের মতো করে এখন আমরা ছক্কাটা দেখবো। ছক্কাটাও কয়েনের মতোই প্রায়। দেখেন প্রথম প্রশ্ন, এটা আমরা করেছি একটু আগে, বলেছে একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপে জোড় সংখ্যা আসার পসিবিলিটি কত। তাহলে আমরা জানি একটা ছক্কার মধ্যে টোটাল ঘটনা ঘটে কয়টা, 6টা ঘটনা, 1 2 3 4 5 6। এখন বলেছে জোড় সংখ্যা আসার পসিবিলিটি, তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে যে ঘটনাগুলো ঘটবে সেটা হচ্ছে 1 2 3 4 5 6, এই 6টা ঘটনা ঘটবে। এখন যদি বলা হয় যে জোড় সংখ্যা আসার পসিবিলিটি কত, তাহলে জোড় সংখ্যা এখানে কয়টা আছে, 3টা, 2 2 আছে, 4 আছে, 6 আছে, তাহলে টোটাল হচ্ছে 6টা। আর জোড় সংখ্যার অনুকূলে ঘটনা আছে 3টা, তাহলে জোড় সংখ্যা আসার পসিবিলিটি হচ্ছে 3/6, 6টা ঘটনা, মোট ঘটনা 6টা। আর জোড়ের সাথে আছে কয়টা, 3টা। যদি বলতে বিজোড়, তাহলে এখানে বিজোড় হচ্ছে 3টা, 3/6। এখন যদি আমি প্রশ্নটা চেঞ্জ করে বলি যে একটা ছক্কা নিক্ষেপ করলে সেটা সেখান থেকে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, একটা ছক্কা নিক্ষেপ করলে যে সংখ্যা আসবে সেটা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, একটা ছক্কা নিক্ষেপ করলে সেটা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত। 3-এর গুণিতক মানে কি দেখেন, 3-এর গুণিতক মানে 3 আর 6, 3-এর গুণিতক মানে 3 একে 3, 3 দুগুণে 6। তো 1 থেকে 6-এর মধ্যে 3-এর গুণিতক সংখ্যা আছে 2টা, 3 আর 6। যদি বলে 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা কত, তাহলে 3-এর গুণিতক হচ্ছে 2টা আছে, 3 আর 6, তাহলে উপর হচ্ছে 2। আর একটা ছক্কার মধ্যে টোটাল ঘটনা ঘটে 6টা, তাহলে অ্যান্সার হচ্ছে 2/6। এটাকে কাটাকাটি করলে কত আসে, 1/3 আসে, 1/3 আসে। তো এরকম করে হচ্ছে ছক্কা থেকে আরো প্রশ্ন আসতে পারে। যদি বলা হয় একটা ছক্কা নিক্ষেপ করলে তা 2-এর গুণিতক কি আছে, 2 4 6, মানে 3টা ঘটনা। 2-এর গুণিতক বলে 3টা ঘটনা। যদি বলা হয় একটা ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার পসিবিলিটি কত, যদি বলা হয় একটা ছক্কা নিক্ষেপ করলে মৌলিক সংখ্যা আসার পসিবিলিটি কত, মৌলিক দেখতে পাবেন এখানে মৌলিক সংখ্যা কোনগুলো আছে, মৌলিক সংখ্যা কি আছে দেখেন, মৌলিক সংখ্যা আছে 2 3 আর 5, মৌলিক সংখ্যা আছে 2 3 5, 3টা আছে মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা আসার পসিবিলিটি হচ্ছে 3/6, মৌলিক সংখ্যা আসার পসিবিলিটি হচ্ছে 3/6। আপনারা রেকর্ডিং শুনে এই প্রশ্নগুলো আলাদা করে নোট করে লিখে রাখতে পারেন। তো এই ছক্কা থেকে আমরা আরো প্রশ্ন দেখতে পারি।
যদি আমরা এই প্রশ্নটা দেখি 11 নম্বরটা খুব ইম্পর্টেন্ট। 11 নম্বর প্রশ্নে বলা হচ্ছে একটি ছক্কা একবার নিক্ষেপ করলে 2 বা 3 দ্বারা বিভাজ্য, বা বলেছে বা মানে আপনাকে 2 এর গুলো নিতে হবে 3 এর গুলো নিতে হবে, 2 বা 3 দ্বারা। একটা ছক্কা একবার নিক্ষেপ করলে 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার পসিবিলিটি কত? তাহলে একটা ছক্কা নিক্ষেপ করলে 2 বা 3 এর যে 2 আর 3 দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলো আছে সেগুলো কি কি? 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়, 4 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়, 6 সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে 2 দ্বারা বিভাজ্য হয় এমন সংখ্যা আছে 3টা, আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলো? 3 আছে, 6 আছে। প্রশ্ন হচ্ছে বলা হচ্ছে একটা ছক্কা যখন একবার নিক্ষেপ করা হবে সেটা 2 বা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? তাহলে 2 দ্বারা বিভাজ্য হতে পারে কোন সংখ্যাগুলো? 2, 4 আর 6। আর 3 দ্বারা বিভাজ্য হতে পারে কোনগুলো? 3 আর হলো 6। এখন বলেন টোটাল এখানে সংখ্যা কয়টা আসছে? টোটাল সংখ্যা আসছে 2, 4, 2, 3, 4, 6। মানে 2 বা 3 দ্বারা বিভাজ্য এরকম সংখ্যা হচ্ছে এখানে টোটাল কয়টা? 4টা সংখ্যা। এরকম সংখ্যা হচ্ছে টোটাল এখানে 4টা সংখ্যা। আমাদের এখানে মোট ঘটনা হচ্ছে 6টা। মোট ঘটনা হচ্ছে 6টা, 1 থেকে 6 পর্যন্ত 6টা সংখ্যা। যেহেতু বলেছে 2 বা 3, তাহলে 2 বা 3 দ্বারা ঘটনা টোটাল হচ্ছে কয়টা? এখানে 4টা আছে। টোটাল ঘটনা হচ্ছে 4টা, 2, 3, 4, 6। তাহলে অ্যান্সার হবে 4/6। কাটাকাটি করলে আসে 2/3। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি আবার বলছি। বলেছিল একটা ছক্কা নিক্ষেপ করলে 2 বা 3 দ্বারা বিভাজ্য। তাহলে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনগুলা? 2, 4, 6। আর 3 দ্বারা বিভাজ্য হচ্ছে 3 আর 6। এর মধ্যে 6 হচ্ছে কমন আছে দুই জায়গাতে। তাহলে আমরা এখান থেকে একটা নিব। তাহলে আমার টোটাল আমার অনুকূলে আমার 2 বা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার অনুকূলে সংখ্যা আছে টোটাল 4টা। 2, 3 আর হলো 4, 6। তাহলে টোটাল 4 বাই হলো মোট সংখ্যা হচ্ছে 6টা। তাহলে অ্যান্সার হচ্ছে 4/6, মানে হচ্ছে 2/3। আশা করি বুঝতে পেরেছেন। তো এরকম করে বাদে আসলে যতগুলো ঘটনা আছে এই সবগুলো হচ্ছে আমরা নিয়ে নিব, মানে আমার প্রশ্নের অনুকূলে যা আছে সবগুলো ঘটনা আমি নিয়ে নিব। তাহলে হচ্ছে বায়ের অঙ্কগুলো হয়ে যাবে। যেমন এখানে আরেকটা প্রশ্ন আছে 15 নাম্বারটা। 15 নাম্বারটা আপনারা করেন একটু। 15 নাম্বারটা বলা হচ্ছে একটি ব্যাগে 3টি সবুজ বল আছে, 4টি কমলা, 5টি সাদা রঙের বল আছে। যদি একটি বল দৈবভাবে উঠানো হয়, মানে দৈব মানে হচ্ছে আপনি জানেন না মানে কোনটা উঠবে। তো একটা বল যদি আপনার দৈবভাবে উঠানো হয় তাহলে তা সবুজ অথবা সাদা, মানে সবুজ অথবা সাদা, বা আছে এখানে সবুজ অথবা সাদা। সবুজ অথবা সাদা হলে কি করতে হবে? সবুজও নিতে হবে, সাদাও নিতে হবে। আপনারা দেখেন সবুজ হওয়ার সম্ভাবনা, মানে সবুজের অনুকূলে কয়টা আছে? 3টা হলো সবুজ বল, সাদা হচ্ছে 5টা। টোটাল এখানে বল আছে কয়টা? টোটাল আছে হচ্ছে 5 আর 4, 9 আর 3, 12। টোটাল বল আছে 12টা আছে টোটাল বল। আর সবুজ অথবা সাদা, সবুজ আছে 3টা, সাদা আছে কয়টা? 5টা। তাহলে 3 আর 5 যোগ করলে 8। সবুজ বা সাদা হওয়ার পসিবিলিটি এরকম বল আছে কয়টা? 8টা। তাহলে অ্যান্সার হচ্ছে 8/12। কাটাকাটি করলে যা আসে 4 দিয়ে কাটলে উপর থেকে 2, 4 দুগুণে 8 আর নিচে থেকে হচ্ছে 3। তাহলে অ্যান্সার হচ্ছে 2/3। সবুজ বা সাদা, যেহেতু সবুজ বা সাদা বলেছে তাহলে সবুজটা আপনি আলাদা করে বের করে নিতে পারেন, সাদাটা আপনি আলাদা করে বের করে নিতে পারেন, বের করে দিলে যোগ করলেও একই অ্যান্সার হবে। আপনি এটাই।